কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে গেল ৫ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। কক্সবাজারের দুর্গত এলাকায় সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। ঘরে খাবার নেই। নিম্নবিত্ত প্রতিটি মানুষ যুদ্ধ করছে টানা বৃষ্টির সঙ্গে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। প্রকৃতির এক নির্মম রূপ দেখছে কক্সবাজারবাসী। পাহাড়ের ঢলে টানা বৃষ্টিতে উলটপালট হয়ে গেছে বহু মানুষের সাজানো সংসার। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। শুধু গত বাড়ি বাড়ি দুঃখী বাড়ি বা খাইনো বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্য ধরবানি আর এখন কি করতে পারি। আমাদের এলাকায় প্রায় ২০০টির মতো ঘর আছে। অধিকাংশ ঘর প্রায় 90% ঘর ডুবে গেছে। জিনিসপাতি লইলে পানির অবস্থা দিন এখনো সাপ বাড়ে। এখন এই অবস্থা থানা ফিনা লইলে বেশি কষ্টত আছি, পয়েন্ট লইলে বেশি কষ্টত আছি। শুধু স্বজন হারানোর বেদনাই নয়, তাদের বেঁচে থাকার লড়াইটাও এখন চরম দুঃসহ। চকরিয়া, পেকুয়া, রামুখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এর মধ্যে দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থা হয়নি। আরো ভয়াবহ পরিস্থিতি কৃষি নির্ভর এলাকাগুলোতে। ভেসে গেছে কৃষক পরিবারের ধান এবং গোয়ালের গরু। মাথা গোজার শেষ আশ্রয়টুকু নেই অনেকের। বেশি হইলে খেতে বেশিগুলি নষ্ট হয়ে যাবে। আমরা তো মনে করো এই ৬৫ মনে করো খেতে হলা করি চলে যায়। কিছু আছে না পানি হাজি আর শেষ বুঝা বাজে যে কাল আমার যাইছে ওই আর এলাকা সুবিধা দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ নেই, সেলফোন নেটওয়ার্কেও বিপর্যয়। দুর্গত মানুষের অভিযোগ, নদী খাল দখলমুক্ত ও সময় মতো ড্রেজিং করলে এই দুর্যোগ হতো না। এখানে কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে নদীগুলো খনন করে নাই। ছোট ছোট যে নদী নালাগুলো আছে, যেগুলো দিয়ে পানি চলে যাওয়ার কথা, নদীতে গিয়ে চলে যাওয়ার কথা, এই নদীগুলো আসলে বন্ধ অবস্থায় আছে এখন। আর বন্ধ থাকার কারণে পানিগুলো কোথাও যেতেও পারছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই অঞ্চলে বৃষ্টি থাকবে আরো ২ দিন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। ২০২৪ সালের আগস্ট মাসে সেই ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি ফেনীবাসীর। এরই মধ্যে আবারও বন্যার পূর্বাভাসে আতঙ্ক তৈরি হয়েছে পুরো জেলা জুড়ে। আকাশে ঘন মেঘ আর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বৃদ্ধির খবরে নদী পাড়ের মানুষের চোখ মুখে এখন কেবলই অনিশ্চয়তা। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২ বছর আগের বন্যার ভয়াবহতা এখনো জলজলে ফেনীবাসীর কাছে। সেদিনের ক্ষত এখনো শুকায়নি তাদের মন থেকে। এরই মধ্যে ফের বন্যার পূর্বাভাস দুশ্চিন্তায় ফেলেছে বাসিন্দাদের। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজীর বাসিন্দারা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ১২ জুলাই পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ফেনী জেলার নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ফেনীবাসীর অভিযোগ, গত বন্যার পর বাঁধের অনেক জায়গা স্থায়ীভাবে মেরামত করা হয়নি। লোক দেখানো সংস্কারের কারণে এবারের পাহাড়ি ঢল সামলানো যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এখানে পানিগুলো নিষ্কাশন হবার মতো জায়গা এরকম নাই। মুহুরী নদীর আঁকা বাঁকা যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো যদি স্ট্রেট কাট একদম সোজা করে যদি এটারে সংস্কার করে, তাহলে আপনার মনে হয় না বন্যায় আর এদিকে ক্ষতি করবে। সরকারের কাছে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা মানে এটা দাবি জানাই, যাতে এই মরি নদীর বাঁধগুলা টিকসইভাবে আঁকা বাঁকা সোজা করে দিই, যাতে পানিগুলা দ্রুত নিষ্কাশন হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি ও আবহাওয়ার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এই বছর বন্যার প্রস্তুতি হিসেবে আমাদের বিভিন্ন বাঁধের কোথায় কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আমাদের স্টকে জিও ব্যাগ মজুদ এবং সিনথেটিক ব্যাগ মজুদ থাকবে, যাতে তাৎক্ষণিক কোথাও কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যেন তাৎক্ষণিক আমরা কাজ করতে পারি আর কি। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক বলছে, বন্যার পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ মজুতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের টোটাল জেলাতে ৮০টি স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পাশাপাশি ১৪৪টি আমরা অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছি।
এবং সেগুলো আশ্রয়কেন্দ্রগুলো আমাদের তালিকা সহকারে আমাদের তালিকা করা হয়েছে এবং এই যে বন্যা আক্রান্ত যে জনপদগুলো আছে সেই জনপদগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি হচ্ছে। গেলবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হন জেলার কমপক্ষে লাখো মানুষ। শাকিলা সিথি, ৭১। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি ও ফের বন্যার আশঙ্কা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহিরুল হক মিলু। জহির, বন্যা পরিস্থিতি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন? আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি গত ২৪ ঘন্টায় যে পরিমাণ পানি গতকালকে বৃদ্ধি পেয়েছে সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ এখানকার যে বিপদ সীমা ১২.৫৫ মিটার সেটি এখন নেমে ১.৫৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছে সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ এখানকার যারা গতবারের যে বন্যা এবং তার আগের বছর অর্থাৎ ২৪-এর যে বন্যায় এখানকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু বন্যার পূর্বাভাসে কিন্তু খুবই আতঙ্কিত হয়ে আছেন। তারা জানিয়েছেন যে একটি স্থায়ী বাঁধ নির্মাণ না হলে তাদের আতঙ্ক কাটবে না এবং তারা এই জন্য তারা প্রশাসনের কাছে একটি স্থায়ী বাঁধের দাবি করছেন। আপনাকে জানিয়ে রাখি যে একনেক ইতিমধ্যে ১৫০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যার সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। ইতিমধ্যে তারা শুকনো খাবার এবং বন্যার্তদের জন্য ইতিমধ্যে কিন্তু আশ্রয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং দ্রুত উদ্ধারের জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছেন যে বন্যা পূর্বাভাস এখনো যে ঝুঁকি সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখানকার যে নদী সবকটি নদীতে পানি কমতে শুরু করেছে। এই ছিল এখানকার সর্বশেষ। জহিরুল হক মিলু, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এ বিষয়ে আরও জানতে পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা যুক্ত হব। দর্শক, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি ও ফের বন্যার আশঙ্কা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে জহিরুল হক মিলু এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, যেমনটি জানিয়েছিলাম চট্টগ্রামের খবর, চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কের পানি নেমে গিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ কাটেনি। চট্টগ্রামের বৃষ্টিপাত, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নগরীতে জলাবদ্ধতা রয়েছে কিনা এবং বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? মুন্নি, চট্টগ্রামে গতকাল সে অর্থে বৃষ্টি ছিল না, কিন্তু রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত নয়, থেমে থেমে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে চট্টগ্রামের নিচু এলাকায় এখন কোনো পানি নেই। তবে চট্টগ্রামের শহর সংলগ্ন যে উপজেলাগুলো রয়েছে অর্থাৎ হাটাজারি, এর বাইরে চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি এখন অবনতি হয়েছে। এর কারণ হচ্ছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালী এই থানাগুলোর উপর দিয়ে শঙ্খ বা সাঙ্গু নদী, যেটি বান্দরবান থেকে প্রবাহিত হয়ে পরবর্তীতে এটি শঙ্খ নাম নিয়ে এই উপজেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই শঙ্খ বা সাঙ্গু নদীর জলপ্রবাহ এটি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই উপজেলাগুলো জলমগ্ন হয়েছে। অনেক জায়গায় অনেকগুলো ইউনিয়নে ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, ফসলি জমি তলিয়ে গেছে। সেখানে আসলে অবস্থা ভালো নয়। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং থানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব জায়গায় তাদের আশ্রয় কেন্দ্র, বিশেষ করে যেগুলি স্কুল এবং বড় বড় মাদ্রাসা রয়েছে সেগুলোতে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেখানে শুকনো খাবার এবং অন্যান্য খাবার তাদেরকে দেয়া হচ্ছে। এবং কয়েকটি উপজেলায় এখানে সেনাবাহিনীও নামানোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে তারা সেখানে খাদ্য সহ নানান রকম সহায়তা কর্মসূচি তারা সেখানে নিয়েছে।
হয়েছে। তবে চট্টগ্রামে যেহেতু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এখানে আরেকটি সংখ্যা যেটি পাহাড় ধসের, সেই সংখ্যাটি রয়ে যাচ্ছে। যেহেতু এখন 4 দিনের টানা বৃষ্টির কারণে এখানে পাহাড়গুলো হচ্ছে বালির, ফলে সেগুলো নরম হয়ে গেছে এবং যে কোনো সময় আবার পাহাড় ধস ঘটতে পারে। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতা সেটি এখনো বলবৎ রয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আগে থেকে এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত বেশি হলে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে এবং সেখানে খাবার, পানি সহ অন্যান্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সরবরাহ করা হবে। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। চট্টগ্রামে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতির খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন। বৈরী আবহাওয়ায় নৌ যোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্ট মার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত চলে এই ত্রাণ বিতরণ। সপ্তাহব্যাপী প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়া চলার কারণে সেন্ট মার্টিনের সঙ্গে নৌ যোগাযোগ ব্যাহত হয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের সমস্যায় পড়ায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে দ্বীপ জুড়ে। সেই বিপর্যয়ের পাশে দাঁড়াতেই কোস্টগার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্ত 100টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। রাঙামাটিতে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 20,000 মানুষ। বন্যায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত 4,266 জন আশ্রয় কেন্দ্রে উঠেছে। উচিংচা রাখাইনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা 5 দিনের বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিলাইছড়িতে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির সময় ঝুঁকির কারণে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। মানুষ অনেক কষ্টে আছে। মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে। অনেক কষ্টের মধ্যে আছে মানুষ। আমরা ঘর বাড়ি আছে, যাই আছে বাইঙ্গা চুরে গেছে, গেটি তো আমরা ফালাইতে যেতাম পারি না। চুর আছে, চুরেরা নিবোগা। খুব কষ্টতে আছি এখন। চলাফেরা আমাদের রাস্তা যেটা চলার রাস্তা ওইটা আমাদের ভাঙ্গা, মাটিতে ভাঙ্গা রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আমরা খুব চলাফেরা আজকে 4-5 দিন ধরে মানে কষ্ট হচ্ছে। পানি যাবে লেগে একটা রাস্তা করে দেয় না। এই রাস্তার পানি আমাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায়, ভাঙ্গা যায়। এই জন্য আমরা অনেক কষ্ট হইতেছে। এই নির্মাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকায় প্লাবিত হয়েছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত রাঙামাটিতে 34টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, পার্বত্য 3 জেলায় 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজকেই 1300 মেট্রিক টন, রাঙামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল জনগণ বসবাস করছিলেন তাদেরকে আসলে আমরা আশ্রয় কেন্দ্রে আনার, আমি বলবো যে শতভাগ না হলেও 99% আমরা সফল হয়েছি যে আমরা তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে এসেছে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। এই দুর্যোগময় সময়ে কোনো জানমালের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১। রাঙামাটিতে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংচা রাখাইন। উচিংচা, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? এ বিষয়ে প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন? আসলে টানা 5-7 দিন টানা ভারী বর্ষণের কারণে কিন্তু পাহাড়ধসের আশঙ্কা ছিল। সেক্ষেত্রে কিন্তু রাঙামাটিতে প্রায় 40টি আশ্রয় কেন্দ্রে এখনো 3,500 আশ্রয় গ্রহণ করছে সে মানুষ। এখানকার রাঙামাটিতে যে পরিবেশ আমি যদি আপনাকে একটু দেখাই, গতকাল একটু বৃষ্টি কমলেও কিন্তু থেমে যথেষ্ট বৃষ্টি পড়ছে। আর গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি।
সেই বৃষ্টি যদি একেবারে কিন্তু একটু পানি কমলেও এখন সকালে রাত থেকে কিন্তু বৃষ্টি। আমি যদি একটু দেখাই এখানে রাঙামাটিতে বরকল, বিলাইছড়ি, বাঘাইছড়ি উপজেলা কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সেই প্লাবিত কারণে কিন্তু ওইখানকার যে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা আসলে বলার মতন নয়। তবে এখানকার যে একটা জেলা প্রশাসন জানিয়েছেন যে হচ্ছে মূলত রাঙামাটি যে নির্মাঞ্চল প্লাবিত কিন্তু হতে শুরু করে বিভিন্ন প্রশাসন এবং পাহাড় ধসের রোধ করতে জেলা প্রশাসন থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যেন 2017 সালের মতন প্রাণহানি না ঘটে। সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন থেকে বারবার তদারকি করা হচ্ছে যেন যারা পাহাড়ে পাদদেশে বাস করছে তাদেরকে আশ্রয় কিনে নেওয়ার জন্য চেষ্টা করছে বারবার। মুন্নি, উচিংচা রাখাইন আপনি আছেন, সেখানে খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, রাঙামাটিতে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার সবশেষ খবর জানাতে রাঙামাটি থেকে উচিংচা রাখাইন এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছেন? উনি আপনার সাথে যেমনটা বলেছেন, আজকে প্রায় 7 দিনের ধরে বান্দরবানে ভারী বর্ষণ হচ্ছে। তবে গত 2 দিন বৃষ্টিপাত কিছুটা কমে ছিল, যার কারণে বন্যার পানি কিছুটা কমলো। গতকাল রাত থেকে কিন্তু আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে যে এটা বান্দরবানের একমাত্র সাঙ্গু নদী। যে এই সাঙ্গু নদীর অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবো বন্যার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গতকাল এই পানিটা আরো প্রায় 5 থেকে 7 ফিট নিচে ছিল। তো এই পানি আজকে সকাল ভোর হতে হতে রাতের বৃষ্টিপাতের কারণে এই পানি প্রায় 5-7 ফিট বেড়ে আরো অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এটার মূলত কারণ হচ্ছে যে রুমার বান্দরবানের সাঙ্গু এবং মাতামহরী নদীর উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাঙ্গু নদীর উজান থেকে পাহাড়ি ঢলের পানিগুলো নেমে আসার কারণে বান্দরবান শহরের বিভিন্ন নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং গতকাল কিছুটা পানি কমলেও আজকে সকাল থেকে আবারও পানি ওই এলাকায় বৃদ্ধি পেতে শুরু করেছে। আর নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। বান্দরবানে অলরেডি কিন্তু 7 উপজেলা মিলে প্রায় 5 থেকে প্রায় 5,000 পরিবারে প্রায় 50,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়েছে আপনার বান্দরবান শহরের আর্মিপাড়া, আপনার শেরেবাংলা নগর, ওয়াবদা ব্রিজ, কাশিমপাড়া, ইসলামপুর, এইসব নির্মাঞ্চল এলাকা পুরোপুরি তলিয়ে গেছে বলে বলা যায়। আর এখানে যে লামা, আলীকদম এবং রুমা থানসি যে নির্মাঞ্চলগুলো রয়েছে, নির্মাঞ্চলগুলো কিন্তু আজকে নির্মাঞ্চলের মানুষগুলো কিন্তু আজকে প্রায় 7-8 দিন ধরে এখানে পানি বন্ধ অবস্থা রয়েছে। আর পাহাড়ের ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে পাহাড়ের ব্যাপকভাবে পাহাড় ধসে পড়ছে বিভিন্ন এলাকায়। আপনার যে পাহাড় ধসে বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক যোগাযোগগুলো কিন্তু অনেক বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার এই যে বান্দরবান রানিহাট সড়ক যে মেন প্রধান সড়ক এবং রাঙ্গামাটি বান্দরবান সড়কের বিভিন্ন স্থানে কিন্তু তলিয়ে গেছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড়ের বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ার কারণে রাঙ্গামাটির সাথে বান্দরবানের সাথে যোগাযোগ বন্ধ, সারা দেশের সাথেই বলতে গেলে যোগাযোগ বন্ধ অবস্থা রয়েছে। আর জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, তারা জেলা প্রশাসন যেটা বলেছেন 220টি আশ্রয় কেন্দ্রে এই পর্যন্ত প্রায় 4,000-4,500-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। অন্য যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, পানিবন্দী অবস্থায়, তাদেরকে উদ্ধার করে এই যে এই এলাকায়
আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য ওনারা চেষ্টা করছে। এখানে কিছু আমি স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলতে চাই। বন্যার কি অবস্থা? কালকে কিছুটা বৃষ্টি কমার কারণে আমাদের ওই নদীতে পানি কম ছিল, হঠাৎ করে রাত্রে বৃষ্টির কারণে আজকে নদীতে পানি বেড়ে আমাদের বসত বাড়ি, রাস্তাঘাট, বাজার, আমাদের আসা যাওয়ার সুযোগ সুবিধা সব বন্ধ হয়ে গেছে। তার জন্য আবেদন জানাচ্ছি। পানি বাড়ার কারণ বৃষ্টি হওয়ার কারণ পুকুরের পানি আসতেছে, তার জন্য বৃষ্টির কারণে রাস্তাঘাটের পানি মানে সাঙ্গো থানচির উপরে পানি আমাকে কিন্তু বড় মতো টানছে এরকম থেকে আসে আমাদের পাহাড়ে ডলে আমাদের ওই বসত বাড়ির রাস্তাঘাট, আমাদের সুযোগ সুবিধা সবগুলো বন্ধ। আপনি কি কাজ করেন? আমি জহির রায়হান, আমরা শুনছিলাম স্থানীয় বাসিন্দাদের কথা। সঙ্গেই থাকবেন। বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি এখনও হয়নি। এ বিষয়ে কথা বলতে জহির রায়হান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় দুর্বল বাঁধ ও স্লুইস গেটগুলো ভেঙে যাচ্ছে। হবিগঞ্জের খোয়াই নদী ও মৌলভীবাজারের মনু নদীর বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরে চিল্লাখালী নদীর স্রোতে সড়ক ভেঙে ভোগান্তিতে পড়েছে মানুষ। পটুয়াখালীর সোনাতলা নদীর পানির স্রোতে সড়কসহ ধসে গেছে স্লুইস গেট। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই 20টি গ্রাম তলিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বন্যার শঙ্কায় অনেকে গৃহপালিত পশু পাখি, প্রয়োজনীয় মালামাল ও খাদ্য সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। কেউ কেউ আশ্রয় নেন ভাঙা বাঁধের উঁচু অংশে। বাড়ি ঘরে পানি, মানুষের গরু বাছুর গাঙ্গাইল কষ্ট মষ্ট দিন রাত কাটাইছে। ভালো উঠাইতে গিয়ে নদীর যে ফাড়া থেকে ফাড়ে তল দিয়ে গভীর হয়ে যাওয়ার কারণে এদিকে বাংলাটা দিতে। আমরা তো গরিব মানুষ, এ বোতলে ছোটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা হয়েছে উভাস খাবার। মৌলভীবাজারে মনু নদীর পানির স্রোতে ভেঙে গেছে রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার বাঁধ। বৃহস্পতিবার রাতে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে কমপক্ষে 10টি গ্রাম। এছাড়া ধলই নদীর পানি কমলেও বৃষ্টি ও ঢলে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে মখাবিল বাঁধ দিয়ে পানি ঢুকছে কয়েকটি গ্রামে। শেরপুরের নালিতাবাড়ির গোল্লারপাড় এলাকায় 2 বছর আগে ভেঙে যাওয়া চেল্লাখালী নদী পাড়ের অংশ দিয়ে ঢলের পানি ঢুকছে নিচু এলাকায়। তীব্র স্রোতে শেরপুর নালিতাবাড়ি সড়কের প্রায় 30 মিটার অংশ ভেঙে গেছে। সাময়িকভাবে সড়কটি দিয়ে ছোট ছোট যানবাহন চললেও যে কোনো সময় বড় ধসের শঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি সমন্বয়ে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের কিছু জিও ব্যাগ আমরা এখানে অলরেডি নিয়ে মানে সংস্থানের আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের জিও ব্যাগ ডাম্পিং এর কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। চেল্লাখালীর নদীর পাড়ে যে রাস্তাটি, সেই রাস্তার ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড দুটি বিভাগের সাথে কথা বলেছি। তাদেরকে বলা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, আশা করি খুব দ্রুত। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীর স্রোতে সড়ক সহ ধসে গেছে স্লুইস গেট। বন্ধ হয়ে গেছে 5 গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ। ঝুঁকিতে পড়েছে জালালপুর বেড়িবাঁধ। মনিরা কাজুরি, 71। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবারও দেশের কিছু এলাকায় কখনো কখনো থেমে আবার কখনো মুষলধারে হয়। এতে বহু মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি ডুবেছে ফসলের ক্ষেত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মনপুরায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। চুলার ভিতরে পানি, ঘরের পানি, আর পাশের ঘরতে রান্ধিয়ানি, এইভাবে রান্ধিয়ারি কোন কষ্ট আঙ্গ খাইতে পারি না, ঘর বলতে ঘরে থাকতো। এইখানে পানি উঠছে, আমরা বহুত কষ্টে আছি। আমরা ভাত রান্না করে খাইতাম বলি পারি না, ঘরে আমরা থাকতে পারি না, ঘরে পানি কাজি। বরগুনায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনেও নেমেছে দুর্ভোগ। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে। ঝালকাঠিতে বৃষ্টির সাথে সাথে জোয়ারে নদ নদীর পানি বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি। ডুবে গেছে আউশের ক্ষেত, আমনের বীজতলা সহ নিম্নাঞ্চলের বিভিন্ন কৃষি ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ। কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। আমার গানে
গ্রামে তো আর্থসাল কষ্ট হইতে আছে, আমি ধান ফলাইছি, ধান পচে গেছে। বাগেরহাটে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় গ্রামের মাটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কম আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ৬-৭ দিন ধরে বৃষ্টি, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, কোনো ইনকাম পাতি নাই, আমরা কি করে খাবো? সকালবেলা রিক্সা নিয়ে বেরিয়েছে, এখনো কোনো প্যাসেঞ্জার যাত্রী নেই, এটা বসে রয়েছি। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নদ নদীর পানির স্তর গড়ে ১৭ সেন্টিমিটার বেড়েছে। আল ইমরান, ৭১। নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই ময়মনসিংহের সরকারি বেসরকারি কোনো হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের। এসব প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নগরীর রাস্তাঘাট, ফুটপাত, অলিগলি ও ড্রেনে। এতে নগরবাসী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর চরপাড়া, বাগমারা, পাদ্রী মিশন রোড, ব্রহ্মপল্লী ও চামড়া গুদাম এলাকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য খোলা ড্রেন, ফুটপাত ও রাস্তায় ফেলা হচ্ছে। ডিসপোজেবল সিরিঞ্জ, ধারালো সুই, সার্জিক্যাল ব্লেড, ব্লাড ও স্যালাইন সেট, টেস্ট টিউব, গজ, ব্যান্ডেজ সহ নানা বর্জ্য খোলা জায়গায় পড়ে থাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। মেডিকেল মূল্যে ডেরিং আসবে কেন? প্রাইভেট ক্লিনিকগুলো যাচ্ছে, এটার মূল্য এটার 100% এনে। এই বর্জ্যগুলি যদি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে ফেলা হতো বা অপসারণ করা হইতো, তাহলে আমাদের এই রোগ জীবাণু থেকে অনেকটাই আমরা বেঁচে থাকতে পারতাম। এসব বর্জ্য সংগ্রহ করে সিটি কর্পোরেশন চর কালীবাড়ি এলাকার ময়লা কান্দায় নিয়ে ফেলছে। তবে খোলা জায়গায় মেডিকেল বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারাও। যখন বৃষ্টি হয় তখন ড্রেন উস্কা ময়লা টয়লা যা আছে, হয়তো সিরিঞ্জ টিরিঞ্জ, সুই টুই, স্যালাইনের এই সেই সব কিছুই আসে এদিক দিয়ে। আমাদের সন্তানাদি এটা অসুখেই ছাড়তেছে না, একটা থেকে আরেকটা রোগ বালাই আছে। খোদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর অধিকাংশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই। পরিবেশ অধিদপ্তর বলছে, ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চললেও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির নেই। জীবন তোমাদের আশেপাশে ঘরে এই সঠিক বর্জ্য ব্যবস্থা যদি থাকতো, তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা কিন্তু কমে যেত। স্বাস্থ্য বিভাগের মতে, অপরিকল্পিতভাবে ফেলা মেডিকেল বর্জ্য থেকে প্রাণঘাতী জীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। আঘাতপ্রাপ্ত সেপ্টিসেমিয়া হতে পারে। সেপ্টিসেমিয়া হচ্ছে যে ব্যাকটেরিয়া দ্বারা সারা শরীরে সংক্রমণ করতে পারে। আর শ্বাসকষ্ট জাতীয় রোগ হতে পারে, মানে যাদের শ্বাসকষ্ট আছে তাদের অ্যাগ্রাভেট করতে পারে, বা যেহেতু বায়ু দূষণ হবে, পরিবেশ দূষণ হবে। সিটি কর্পোরেশনের দাবি, মেডিকেল বর্জ্য অপসারণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। যেসব হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে না, তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। এগুলো ক্লিনিক, ডায়াগনস্টিক এবং হাসপাতাল সহ সকলের সঙ্গে আমাদের চুক্তি আছে যে যারা প্রিজমের থেকে বর্জ্যের সার্টিফিকেট না নিবে, প্রিজম তাদের কাছে বর্জ্য নেয়, তাদেরকে আমরা ট্রেড লাইসেন্স দিব না। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্ধারিত ফির বিনিময়ে সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রতিদিন মেডিকেল বর্জ্য সংগ্রহ করার কথা। আল ইমরান, ৭১। সরকারের বদনাম হয় এমন কোনো সুবিধা দলের নেতাকর্মীরা পাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় এক সভায় তিনি বলেন, দলীয় কোনো সিন্ডিকেট চান না। মন্ত্রী বলেন, অপরাধী যে দলের যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় অপরাধী। বলেন, কেউ যদি মনে করে আওয়ামী লীগ লুটপাট করেছে, তার খালি জায়গায় নিজেই বসে যাবে, সেটি হবে ভুল ধারণা। আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজের কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমা